নজরুল, আপনাকে আজ বাংলায় স্বাগত। আমরা বর্তমানে দেখলাম যে বেশ কিছুদিন আগে যদি ঘটনা আমরা দেখি, আরজি কর একটা কাণ্ড উঠে এসেছিল বাংলার রাজনীতিতে। সেখানে যে ঘটনা ঘটেছিল, নির্মম একটা ডাক্তার পড়ুয়াকে খুন করা হলো ধর্ষণ করে। সেখানে নাম জড়িয়ে উঠেছিল একজন সিভিক ভলেন্টিয়ারের, তার নাম সঞ্জয় রায়। আবারও তার কিছু মাস পর ঠিক সেই সিভিক ভলেন্টিয়ারের নামই কাঠগড়ায় উঠল। অভিযোগ, একজন পুলিশের কনস্টেবলের ড্রেস চুরি করে সেই ড্রেস পরে এলাকায় গিয়ে দুর্ব্যবহার, চুরি ছিনতাই করা। এই ঘটনা কি করে দেখছেন, মানে কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? না, শুধু এই ঘটনার আগে অনেকগুলো ঘটনা ঘটেছে। যেমন কয়েকদিন আগে দেখেছেন যে গাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ার পয়সা আদায় করছিল, তারপরে কোনো ব্যক্তি আপত্তি করায় কান ধরে উঠবোস করছে যে অপরাধ স্বীকার করে। তো সেগুলো আছে। এইগুলো ঘটনা ঘটার কারণ হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার, আপনারা জানেন যে এটা পুলিশ নয়, এদেরকে পুলিশের ট্রেনিংও দেওয়া হয় না, কিন্তু পুলিশের লোকদের সঙ্গে এদের ডিউটি করানো হয়। যদিও বিভিন্ন সময় হাইকোর্টের নির্দেশ অন্যরকম আছে। আর এদের যে নিয়োগ করা হয়েছে সেটা অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে শাসক দলের নেতাদের পিছনে পিছনে যারা ঘুরে বেড়াতো এবং যাদের অনেকেরই রেকর্ড ভালো নয় তাদেরকে সিভিক ভলেন্টিয়ার করা হয়েছে। এতে দুটো কাজ হচ্ছে: একটা, শাসক দলের নেতাদের পিছনে ঘুরে ফেরা লোকদের কিছু রোজগারের ব্যবস্থা হচ্ছে। আর দ্বিতীয়ত, এদের মাধ্যমে শাসক দলের নেতারা পুলিশের অফিসারদের ওপর নজর রাখতে পারছেন বা কে কী করছে সে খবরগুলো নিতে পারছেন। তো এরা প্রথমত শাসক দলের লোক। আর শাসক দলের লোক হলে কীরকম প্রভাব হয় আপনারা অনেক উদাহরণ আছে। এই যেমন সম্প্রতি হাইকোর্টের অর্ডারের পর জয়ন্ত সিংয়ের বাড়ি নিয়ে হচ্ছে। তিনি শুধু পার্টির আশ্রিত গুন্ডা, এর বেশি তো কিছু পরিচয় নেই। তিনি এমপি নন, এমএলএ নন, এমনকি কাউন্সিলরও নন। কিন্তু তিনি দেখুন ওরকম প্রাসাদের মতো বহুতল একটা বাড়ি তৈরি করেছেন। সেই কার জমিতে করেছেন পৌরসভার কাছে তার রেকর্ড নাই। পৌরসভার কাছে পারমিশন দেওয়ার কোনো কাগজপত্র নাই। কিন্তু দেখুন পৌরসভা থেকে জলের লাইন ঢুকে গিয়েছে, বাড়ির জন্য পারমিশন দেননি কিন্তু জলের লাইন ঢুকে গিয়েছে। এবং হাইকোর্ট যখন বলেছে ভেঙে দাও, তখন পৌরসভা বলছে যে তাদের ভাঙার মতো ইনফ্রাস্ট্রাকচার নাই, বা যে জায়গায় বাড়িটা আছে সেখানে খুব সহজে অন্য কিছু নিয়ে গিয়ে ভাঙা যাবে না, বা বলছে আরও সময় চেয়েছেন, যে সময় দিয়েছেন তাদের। তার মানেটা কি? তার মানে আপনারা বুঝতে পারবেন যে দেখুন যে এই অপরাধীর সঙ্গে স্থানীয় এমপির ছবি আছে, এমএলএর ছবি আছে, থানার অফিসারদের সঙ্গে তিনি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সেসব ছবি আছে। অর্থাৎ একমাত্র শাসক দলের লোক হলে 7 খুন মাপ, আর তারপরে আবার পুলিশের সঙ্গে কাজ করছেন, তাহলে তো আর কোনো লেখাজোখা নাই, যা খুশি করতে পারে। ফলে সিভিক ভলেন্টিয়াররা তাই করছেন। এখন পুলিশের কাজ কাউকে দিয়ে করানোর আগে তাকে একটা ট্রেনিং দেওয়া হয়, শপথ দেওয়া হয়, এগুলো কিছুই তাদের হচ্ছে না। জাস্ট একজন লোককে ধরে এসে তাকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে। এর ফলে আপনারা যেরকম বলছেন সেরকম ঘটনা বেশি ঘটছে। পুলিশের লোকেরা যে কোনো অপরাধ করে না তা নয়, তবে তাদের একটা সার্ভিস রুল আছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায়। আর এদের বিরুদ্ধে এদের কোনো সার্ভিস রুলই নাই। আপনাকে অন্য একজন সাধারণ মানুষের বিরুদ্ধে আপনি যতটুকু ব্যবস্থা নিতে পারেন, এদের বিরুদ্ধে ততটুকুই ব্যবস্থা নিতে পারেন। এদের কাজও স্থায়ী না, যেদিন কাজ করবেন বেতন পাবেন, বসিয়ে দিলে তারপর দিনের বেতন পাবেন না। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন উঠছে নজরুলবাবু, যে এই যে সিভিক ভলেন্টিয়ার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে পোশাক চুরির, পোশাকটা তাহলে চুরি করলো কি করে? যখন নিল তখন তাহলে কি সিসি ক্যামেরায় ধরা পড়লো না? স্থানীয় এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে তারপরে গিয়ে পুলিশ অ্যাকশন মুড, আগে কেন হলো না? ভদ্রলোক, আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে কনস্টেবলের পোশাক পরে ছিলেন এবং বেআইনিভাবে টাকা পয়সা আদায় করছিলেন। দুটোই অপরাধ। আমাদের দেশে আইন আছে সেনাবাহিনীর বা পুলিশের পোশাক,
মানে একটা নির্দিষ্ট ব্যক্তি যে পোশাকটা পরতে পারেন সেই পোশাকটা অন্য লোক পরলে সেটা অপরাধ। আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের যে 419 নম্বর ধারা ছিল, তো নতুন সংহিতাতেও সেই ধারা এসছে যে সেখানে কেউ যদি অন্য পরিচয় দিয়ে কিছু করে তাহলে সেটায় পার্সোনেশনের চিটিং বাই পার্সোনেশন। তো তিনি চিটিং বাই পার্সোনেশন করছেন। আর যে ফোর্সেবল কালেকশন করছেন যেটা, সেটা তো রবারিতে পড়ে যাবে যদি 5 জনের কম থাকে না, যদি 5 জনের বেশি হলে ওটা ডাকাতি পড়বে। তো তার মধ্যে এই ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু এই নিয়ে তদন্ত হওয়া উচিত যে তিনি যে কনস্টেবলের পোশাকটা পরে আছেন সেই কনস্টেবল তাকে সেটা দিয়েছিলেন, মানে কনস্টেবলের সঙ্গে তার মানে এই যে ক্রাইম করছেন তাতে কনস্টেবলের সহযোগিতা আছে না। কনস্টেবলকে যেমন আপনারা বলছেন যে চুরি করেছিলেন, চুরি করলে তো সাধারণত যে থানায় এনে রেখেছিলেন, থানা থেকে নিয়েছেন, সেটা তো সাংঘাতিক ব্যাপার যে থানা থেকে চুরি হয়ে যাচ্ছে। সেটা যদি হয় থানার লোকদেরকে সাবধান হতে হবে। আর যদি বাড়িতে গিয়ে চুরি করে নিয়ে আসেন তো তাহলে তো সেটাও আলাদা চুরির কেস হবে। তো এটা দেখা দরকার যে এই কনস্টেবল তাকে মানে নিজের জ্ঞানও তো পোশাকটা দিয়েছিলেন না, তার জানার বাইরে পোশাকটা তার নিয়ে নেওয়া হয়েছিল বা চুরি করা হয়েছিল, যাই হোক। আপনি একটা ইঙ্গিত করতে চাইছেন যে সর্ষের মধ্যে ভূত, এই কথাটা কি সত্য হতে চলেছে? দেখুন, সর্ষের মধ্যে ভূত না থাকলে, যে কদিন আগে যখন গাড়ি থেকে টাকা পয়সা তোলা হচ্ছিল তখনই আমি বলেছিলাম এই যে আমাদের পুলিশের উপরের দিকের অফিসাররা যদি এই টাকার ভাগ না নেন বা পার্টির নেতাদের কাছে যদি এই টাকার ভাগ না যায়, তাহলে এরকম রাস্তায় পোশাক পরে দাঁড়িয়ে এই যে তোলাবাজি হয় সেটা হওয়া সম্ভব নয়। কেন হওয়া সম্ভব নয় আমি বলছি, যখন আমি যেখানে পোস্টিং থাকতাম এইগুলো বন্ধ করার জন্যে আমার ইউনিফর্ম পরা থাকলো তো মাথায় একটা গামছা বেঁধে নিয়ে বা গায়ে একটা চাদর দিয়ে লরির খালাসি হিসেবে লরিতে বসে গেলাম। এটা আমি করতাম, গল্প নয়। তো এখন যেখানে পুলিশের লোকেরা আছে তারা যদি হাত পাতাতাম তো হাতটা ধরে নেব, তারপর ইউনিফর্ম পরে বেরোবো। মানে এরকম ঘটনা হয়েছে যে আমাকে দেখে সেই অফিসার অস্ত্র শস্ত্র ছেলে মার দিয়ে মারছে দৌড়, মানে তাকে তো ধরে নিয়ে আসা একটা ব্যাপার। এখন একদিন যদি এটা হয় একদম সারা ফোর্সের মধ্যে আলোচনা হয়ে যাবে যে এই অফিসার কিন্তু লরিতে চড়ে আসে, তখন লরির আগে হাত পাততে যাওয়ার আগে ভাববে। তো আপনার যে আমাদের যে পুলিশের সিনিয়র অফিসারদের আছে, আমাদের চাকরি নিয়মে কিন্তু বলা আছে যে এতে নাইট রাউন্ড করতে হবে। তো সেই নাইট রাউন্ডগুলো যদি ঠিকমতো করে বা ডে রাউন্ডও যদি ঠিকমতো করে আর এই যে সারপ্রাইজ চেক থাকে, তাহলে ওই পোশাক পরে তোলাবাজি কিন্তু চলতে পারে না। কিন্তু আমাদের লোকেরা যেহেতু সিনিয়র অফিসারের ভাগ নাই, রাজনৈতিক দলের নেতারা ভাগ নাই, সেই জন্য কেউ এটা বন্ধ করলে তাদের উপর আগে। আমার মনে হয় যে আমি যখন কলকাতা পুলিশে ডিসিডি স্পেশাল ছিলাম, তো আপনারা জানেন যে ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাদা পোশাকে লোক থাকে, তো আমি সাদা পোশাকে থাকতাম। তা আমি কোনো একটা কাজে ওই বড়বাজারে গিয়েছি, তখন দেখছি যে একজন ইউনিফর্ম পরা পুলিশ এরকম পয়সা নিচ্ছে। তো আমি ওই টাকা তার ওই পোশাক পরা অবস্থায় ধরে স্থানীয় থানায় নিয়ে গিয়েছিলাম নিজের পরিচয় দিয়ে। তো সেটাতে আমাদের পুলিশের অন্য লোকেরা আমার খুব প্রশংসা করেনি। তাদের বক্তব্য ছিল যে আমি ডিটেকটিভ ডিপার্টমেন্টে আছি, সে কাজ করতেই পারি, কিন্তু ট্রাফিক ডিপার্টমেন্টে আলাদা ডিসি ট্রাফিক আছে, আলাদা লোক আছে, আমি ডিসি ট্রাফিকের কাজে কেন হস্তক্ষেপ করতে যাচ্ছি? এটা কেন? কারণ তারা যে টাকাটা তুলছে ভাগ করছে সেইটাতে অসুবিধা হচ্ছে। মানে এখানে একটা ইন্টারেস্ট পয়েন্ট উঠে আসলো নজরুলবাবু, যে তাহলে বিভাগ অনুযায়ী দুর্নীতি হবে, এক বিভাগের দুর্নীতি হলেও অন্য বিভাগে কেউ সেটা ধরতে পারবে না। সৎ অফিসাররা কোনো একটা পোস্টে গেলে সে তার ক্ষেত্রটাকে মনে করে এটা তাদের জমিদারি, এখান থেকে তারা এসব অন্যায় কাজকর্ম করে রোজগার করতে পারে। আমাদের পুলিশের যে এত দুর্নাম এটাই। এবং আমি বলছি সিনিয়র অফিসাররা যদি চান যে এরকম হবে না তাহলে হবে না। এটা যখন হচ্ছে জানবেন যে সিনিয়র অফিসাররা যুক্ত আছে, পার্টির নেতারা যুক্ত আছে। মানে গোটা ঘটনাটার পিছনে সিনিয়র গোটা পুলিশ। না, আপনি যখন দেখছেন যে প্রকাশ্য রাস্তায় ইউনিফর্ম পরে কেউ তোলা তুলছে, তার মানে সিনিয়র অফিসাররা যুক্ত আছে, পার্টির নেতারা যুক্ত আছে।
এই যে আমি বলছি আমাদের মুর্শিদাবাদের আমার যেখানে বাড়ি সেটা বাংলাদেশ বর্ডার থেকে বেশি দূরে নয়, তো সেখানে পুলিশের লোকেরা এবং পার্টির লোকেরা একসঙ্গে থেকে পয়সা তুলতেন। তো আমি এই পুলিশের দুর্নীতির ব্যাপারে একটা প্রবন্ধ লিখেছিলাম, সেই জন্য প্রচুর হইচই হয়েছিল এবং অনিল বিশ্বাস আমার সঙ্গে কথা বলতে চাইছিলেন, তখন সিপিএমের রাজত্ব ছিল, অনিল বিশ্বাস পার্টির সেক্রেটারি ছিলেন। তো আমি তাকে গিয়ে কথা বলেছিলাম যে আপনাদের প্রতি আমার শ্রদ্ধাটা কী করে থাকবে, আপনার পার্টির লোক আমার পুলিশের লোক একসঙ্গে এরকম করে দাঁড়িয়ে ঘুষ খাচ্ছে, আমার সামনেই খাচ্ছে, আমাকে তারা পরোয়া করে না, আমি তাদের কিছু করতে পারবো না। তো এই অবস্থায় আপনাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে কি করে, পরিষ্কার বলেছিলাম। তো তো সেটা আমি বললাম যে দেখুন কেন এটা খাচ্ছে, সেটাও আমি বলছি যে 100 টাকা আদায় হলে আপনার পার্টির লোকেরা 60 টাকা নেয় এবং 40 টাকা পুলিশের লোকদের মধ্যে ভাগ হয়। তা আপনি তো ওদেরকে দিয়ে টাকা আদায় করছেন, তো সে পুলিশ আপনার সৎ হিসেবে কাজ করবে কি করে? তো এই রকম হয়। আপনি যদি কোনো জায়গায় অফিসার থাকেন সৎ, আর আপনার নিচের অফিসাররা এরকম করে ইউনিফর্ম পরে রাস্তায় টাকা তুলছে, এ হবে না। যদি হয় জানবেন যে পুলিশের অফিসাররা যুক্ত আছে, পার্টির নেতারা যুক্ত আছে। মুর্শিদাবাদে ঘটনা আমরা দেখেছিলাম বেশ কিছু সপ্তাহ আগে, ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে যে উত্তেজনা ঘটেছিল। তারপরে বেশ কিছু বাড়ি আমরা দেখেছি ভাঙচুরের ঘটনা ঘটেছিল, অনেকেই গৃহত্যাগ করে অন্য জেলায় চলে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন হয়। সম্প্রতি সেই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসে এবং সেখানে যে অভিযোগ করা হচ্ছে যে স্থানীয় এক তৃণমূল নেতাকে কাঠগড়ায় তোলা হচ্ছে কমিটির রিপোর্টে বলা হচ্ছে। তাহলে এই তৃণমূল নেতার মদতে গোটা ঘটনা ঘটলো, আর স্থানীয় পুলিশ প্রশাসন কি তার প্রচ্ছন্ন মদত করলো? এটা আপনাদের কাছে এখন প্রশ্ন আসছে। আপনার দু একটা ঘটনার কথা বলছি, আপনারা খেয়াল করার চেষ্টা করুন। 4 তারিখ থেকে আন্দোলন হলেও 8 তারিখে মুর্শিদাবাদের উত্তর এলাকায় জঙ্গিপুর, ধুলিয়ান বা শামশেরগঞ্জ এসব এলাকায় প্রথম বড় ধরনের গণ্ডগোল হয়। ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা হয়, সরকারি সম্পত্তি নষ্ট করা হয় এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। আপনারা যেসব দেখিয়েছেন তাতে দেখা যায় যে পুলিশের লোকেরা একটা দোকানে ঢোকে শাটার লাগিয়ে দেন। এরপরে আর একটা ঘটনা বলছি, যে দেখুন রাজ্যের একজন মন্ত্রী তিনি প্রকাশ্য মিটিংয়ে বলছেন যে আগে জেলাগুলোকে টাইট দিই, তারপর কলকাতাকে টাইট দেব। তিনি আর একটা কথা বলেছিলেন, মনে আছে আপনাদের, যে এই যে আন্দোলন হচ্ছে সেটাতে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর অফিস থেকে আমাকে ফোন করা হয়েছে। অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে, পুলিশের গাড়ি পুড়ছে, আর সেই মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি তাতে সন্তুষ্ট। তো তারপরও আপনাদের মনে প্রশ্ন জাগেনি যে এটা যে তিনি পার্টির সর্বোচ্চ নেত্রী, তার পার্টির লোকদেরকে দিয়ে এসব করিয়েছেন এবং তিনি পুলিশ মন্ত্রী, পুলিশের লোকদের নিষ্ক্রিয় রেখে করিয়েছেন। রিপোর্টে তো তার থেকে বেশি কিছু আসেনি। আপনি একজন নেতার কথা বলছেন না, আপনি দেখুন স্থানীয় এমএলএর কথাও আছে ওখানে, ভালো করে দেখে নিন। তো যেখানে প্রাক্তন কাউন্সিলর বা এমএলএরা গণ্ডগোল করছে, সেখানে আমাদের পুলিশের লোকেরা যারা দলদাস হয়ে গিয়েছেন তাদের পক্ষে গিয়ে যারা আক্রমণের শিকার তাদের পাশে দাঁড়ানো সম্ভব কিভাবে? যেখানে পুলিশ মন্ত্রী চাইছেন যে এরকম আন্দোলন হোক, কীভাবে সম্ভব? তো রিপোর্টে সেটাই এসছে। এখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা দেখুন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে বহিরাগতরা এসে করেছে, তো তার পুলিশের লোকেরা তো 300-350 লোককে গ্রেপ্তার করেছে, বহিরাগত একজনকেও করেছে কি করেছে? অন্য পার্টির লোকদের নাম বলছিলেন, তাদের পার্টির লোক এক একজন হয়েছে, এই যে রিপোর্টে নাম দিচ্ছে কাউন্সিলর বা এমএলএ, তার কি অন্য পার্টির লোক? তো এটা তো খুব পরিষ্কার। এই ঝামেলাটা করিয়েছেন মমতা ব্যানার্জি, পুলিশকে নিষ্ক্রিয় রেখেছেন মমতা ব্যানার্জি, অতএব এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী মমতা ব্যানার্জি।
মুর্শিদাবাদের গোটা ঘটনার জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী। কারণ তিনি শুধু মুখ্যমন্ত্রী না, পুলিশ মন্ত্রীও। তিনি রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী। এই সবকটা পদের ক্ষমতা তিনি সেখানে অপপ্রয়োগ করে এই ঝামেলাটা ঘটিয়েছেন। তার জন্য তার সাজা হওয়া উচিত। সম্প্রতি তিনি উত্তরবঙ্গে গেলেন, আপনি বললেন পুলিশ মন্ত্রীর কথা বললেন, তো সেখানে তিনি প্রশাসক হয়ে বা পুলিশ মন্ত্রী হিসেবেই তিনি একটা বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে জঙ্গি রাজ্য জঙ্গিদের স্বর্গরাজ্য করা যাবে না এই রাজ্যকে। এই রাজ্যের প্রতিটি থানা, যারা মূলত সীমান্তবর্তী এলাকায় রয়েছে যেসব থানাগুলো, প্রতিটি থানার আইসি এবং ওসিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে জঙ্গিরা যেন এখানে শেল্টার না পায়। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন যে পুলিশ এখন নিজেদের ভ্যানে করে সার্চ অপারেশনগুলো বন্ধ করে দিয়েছে, ভিজিট করে না, এলাকায় ভিজিট করে না। এটা কেন হচ্ছে? পুলিশকে তিনি নিজে বলছেন। তাহলে এতদিন পরে কেন টনকটা নড়ছে মুখ্যমন্ত্রীর? টনক নড়েছে এটা আপনাকে কে বলেছে কানে কানে? উনি যদি সত্যিই মনে করছেন যে পুলিশ ভ্যানে করে যে ভিজিটগুলো হবে, রেডগুলো হবে, তাহলে ওটার পাবলিক মিটিংয়ে বলার কোনো দরকার ছিল? পুলিশের তো ওখানে এসপি দেখেন জেলার কাজটা, এসপিকে একবার কাউকে দিয়ে নিজেরও ফোন করার দরকার ছিল না। এখানে ডিজিকে দিয়ে, হোম সেক্রেটারিকে দিয়ে, কাউকে দিয়ে একবার ফোন করে দিলেই তো হয়ে যেত। উনি এগুলো বলছেন কেন? কারণ উনি বলছেন যে আমি হচ্ছে একদম সাদা ধোয়া তুলসী পাতা। কিছু গন্ডগোল যা হচ্ছে সেই পুলিশের লোকদের জন্যে, নিজের দোষটা স্খালন করার জন্য উনি বলছেন। উনার বোধোদয় কিছু হয়নি, উনার পাপের ঘোড়াটা উনি আরো পূর্ণ করছেন। প্রাক্তন একজন পুলিশ কর্তা হিসেবে আপনার কি মনে হয় যারা নিচুতলার, যারা থানার দায়িত্বে থাকেন, বড়বাবু থেকে শুরু করে বড় বড় যারা অফিসের পদে থাকে, তাদের কাছে কি এই তথ্য থাকে না যে জঙ্গি ঢুকতে পারে, আমাদের পেট্রোলিং দরকার সময় টু সময়ে? এইগুলো তারা করতে পারে না নিজেদের জায়গা থেকে, কর্তব্য জায়গা থেকে? করতে পারেন এবং তাদের কাছে খবরও থাকে, কিন্তু তারা যখন দেখেন যে একটা অপরাধী, ধরুন যে বাইরের থেকে লোক এসেছে, এখানে ভোটার হয়েছে, সে শাসক দলের লোকদের ভোট দিচ্ছে, শাসক দলের নেতাদের সঙ্গে উঠবোস করছে। সাধারণত পুলিশ অফিসাররা একটা ভালো জায়গায় পোস্টিং খোয়াতে চায় না, অতএব তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সে সেখান থেকে ট্রান্সফার হয়ে যাবে। মুখ্যমন্ত্রী সভায় এগুলো বলছেন। বাস্তবে কেউ যদি করেন তো তার বিরুদ্ধে তো উনি তাকে খারাপ জায়গায় পোস্টিং দেবেন, বা একদমই যাকে গ্যারেজ পোস্টিং হয় সেই পোস্টিং দেবেন। আমি আপনাকে বোঝাতে পারছি না, আসলে আপনার এই কাজের সম্পর্কে ধারণাটা থাকলে পরিষ্কার হতো যে তার এই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে সকলের সামনে এটা বলার কোনো দরকার নাই যে দেখুন তিনি বলছিলেন যে একজন অফিসারকে কাজ দেওয়া হয় না কেন। আরে এটা তো এসপির উপরে ডিআইজি আছে, ডিআইজির পরে আইজি আছে, আইজির পরে এডিজি আছে, এডিজির পরে ডিজি আছে। আরে আপনি তো ওই ডিআইজি থেকে ডিজি পর্যন্ত কাউকে বলে দিন যে দেখুন এরকম কাজ করতে মানা করুন, বন্ধ করুন, তারপর আর কিছু করার দরকার আছে? নাটক করা অ্যাডমিনিস্ট্রেটিভ যে মিটিং, যে সেখানে এই নামে কেউ লোক আছে কিনা, তাকে নিয়ে আসা হয়নি কেন, ওগুলো দেখানো যে আমি ঠিক আছি, এই পুলিশের লোকেরা যা করছে গণ্ডগোল। আসলে উনি কোনো কাজ দেখেন না। উনি কটা দপ্তরের মন্ত্রী বলুন তো? পুলিশ মন্ত্রী একটা পূর্ণ সময়ের মন্ত্রী লাগে, উনি স্বাস্থ্যমন্ত্রী একটা পূর্ণ মন্ত্রী লাগে, উনি কর্মীবর্গ বিভাগের মন্ত্রী, উনি মাইনরিটি বিভাগের মন্ত্রী, উনি স্বরাষ্ট্র বিভাগেরও মন্ত্রী। স্বরাষ্ট্র বিভাগে আপনারা জানেন যে 3টে বিভাগ আছে, এই যে হোম পুলিশ আছে, হোম ইলেকশন আছে, হোম পার আগে ছিল সেটা আলাদা ডিপার্টমেন্ট হয়েছে, তারও তিনি মন্ত্রী, হোম পলিটিক্যাল আছে, তো সব। তারপরে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস আছে, তিনি ল্যান্ড রিফর্মস মন্ত্রীও তিনি, পার মন্ত্রীও তিনি, হোম পলিটিক্যাল মন্ত্রীও তিনি, হোম পুলিশ মন্ত্রীও তিনি, হোম ইলেকশন মন্ত্রীও তিনি। একটা লোকের তো কাজ করার ক্ষমতা সীমাবদ্ধতা আছে, এতগুলো কাজ দেখা সম্ভব নয়। এই ডিপার্টমেন্টগুলো সব রেখেছেন কেন? কারণ কালীঘাটের যে জমিগুলো দখল করেছেন সেইগুলো যাতে অন্য লোকের কাছে যেতে হয় না, নিজে নিজে ঠিক করতে পারেন, ল্যান্ড ডিপার্টমেন্টে রেখেছেন।
এই যে পুলিশের যে কালীঘাট থানা থেকে অপরাধী ছাড়িয়ে আনতে হবে, সেই জন্য পুলিশ ডিপার্টমেন্টটা নিজের হাতে রেখেছেন। যে কর্মী বিভাগ রেখেছেন, মানে কাকে কোথায় পোস্টিং দিতে হবে, কার বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে হবে, সেটা যাতে তিনি করতে পারেন। মাইনরিটি অ্যাফেয়ার্সটা রেখেছেন, যে ভাওতা যাতে মাইনরিটিদের দিতে পারেন। অতএব ধান্দার জন্য তিনি বিভাগগুলো রেখেছেন। কোনো বিভাগের কাজ দেখতে পারেন না, কিন্তু অকাজগুলো সব করেন। একটা মানুষের কথা অত দেখা সম্ভব নয়। তাহলে বলতে চাইছেন যে পুরোটাই আই ওয়াশ ছাড়া কিছুই না। আইওয়াস না, লোককে বিভ্রান্ত করা। যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে একজন পুলিশ অফিসারকে কাজ দেওয়া হয়েছে কিনা আলোচনা করার কোনো দরকারই নাই। উনি এসপিকে বলে দিলেন যে না আপনি এরকম করতে পারেন না। এসপির বাবার ক্ষমতা আছে, তারপর ওরকম করতে পারবে না। কিন্তু তিনি সেটা চাইছেন না। তিনি চাইছেন যে আমি খুব সৎ লোক আছি, গণ্ডগোল যা হচ্ছে সে অন্যদের জন্য হচ্ছে। এইটাই তিনি ডিপার্টমেন্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। এটা করা উচিত নয়। একটা ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে থেকে সেই ডিপার্টমেন্টের লোকদের সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। বিশ্বাসঘাতকতার কথা বললেন, পুলিশ মন্ত্রী হিসেবে তিনি বিশ্বাসঘাতকতা করছেন। নিশ্চয় করছেন না। যে আরজিকর ঘটনা কি দেখলেন? তিনি তো স্বাস্থ্যমন্ত্রী, কলেজের প্রিন্সিপাল, এমএসভিপি, সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার সকলে তো তার অধীনে কাজ করে। তো একটা মহিলা ডাক্তারকে রেপ করা হয়েছে, খুন করা হয়েছে, বাড়িতে বাবা মার কাছে কেন খবর যাচ্ছে যে প্রথমে অসুস্থ, তারপর ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে, তারপর তিনি আত্মহত্যা করেছেন? কেন? আরে প্রতিটা মেডিকেল কলেজে পুলিশের আউটপোস্ট আছে। কেন? কারণ পুলিশ যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারে। তা আউটপোস্ট থেকে থানায় খবর যাচ্ছে যে একজন লেডি ডাক্তারের অচৈতন্য দেহ পাওয়া গিয়েছে। কি মেডিকেল কলেজে কি ডাক্তারের অভাব যে তারা এটা ডেড বডি না অচৈতন্য দেহ বুঝতে পারছে না? সেখানে ইচ্ছাকৃতভাবে তিনি চাপা দিতে চেয়েছিলেন যে ওখানে যে দুর্নীতি আছে, যে দুর্নীতির কথা সেখানকার ডেপুটি সুপার স্বাস্থ্য বিভাগে জানিয়েছিলেন, পুলিশের অ্যান্টি করাপশনে জানিয়েছিলেন, ভিজিলেন্সে জানিয়ে, সব কটা বিভাগের মন্ত্রী তিনি। একটাও ব্যবস্থা নেননি কেন? নিলে তো ওই মহিলা ডাক্তারকে খুন হতে হতো না। নেননি কারণে যে করাপশনের টাকা হয় সে টাকা ওনার কাছে যায়। তার মানে করাপশনের সঙ্গে তিনি জড়িত। তো সেই জন্য চাইছিলেন যারা করাপশন করেছে তারা এটা খুন করেছে, অতএব তাদের যেন কোনো অসুবিধা না হয়, আমার টাকার আসার ব্যাপারটা যাতে চালু থাকে। তো বিশ্বাসঘাতকতা না? যে বিভাগটার পুরোটা দুর্নাম করা হলো, পুলিশ বিভাগের দুর্নাম করা হলো। তিনি বলছেন যে আমি রাত 2টো পর্যন্ত সিপির সঙ্গে কথা বলেছি। কেন? অন্যায় কাজ না হলে কেন? সিপি তো সরাসরি আপনার অধীনে কাজ করে না। সিপি কাজ করে হোম সেক্রেটারির অধীনে, হোম সেক্রেটারি আপনার অধীনে কাজ করে। তা আপনার যদি কিছু খবর নিতে হয় তো আপনি হোম সেক্রেটারির কাছ থেকে নিতে হবে। আমি বুঝলাম যে খুব জরুরি অবস্থায় একবার আপনি সিপিকে ফোন করলেন, কিন্তু রাত 2টো পর্যন্ত ফোন কেন? তার মানে সিপির সঙ্গে যে কথা হচ্ছিল সেটা ন্যায় কথা নয়, সেটা হোম সেক্রেটারির মাধ্যমে বলতে গেলে বেশি লোক জেনে যায় অন্যায়ের কথা। সেই জন্য আমি সরাসরি সিপির সঙ্গে বলেছেন। কমিশনার কি বলেছিলেন আর্জি করে গিয়ে? যে যা কিছু হচ্ছে সব আমার কমান্ডে হচ্ছে। তাহলে টালা থানার ওসিকে অ্যারেস্ট করা হলো, সিপিকে অ্যারেস্ট করা হলো না কেন? আর সিপির সঙ্গে যিনি সারা রাত কথা বলেছেন সেই পুলিশ মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো না কেন? ওরা যা করেছে সব তো মমতা ব্যানার্জি যা বলেছেন তাই করেছেন। এবং এটা মমতা ব্যানার্জি বলছেন যে আমি সারা রাত কথা বলেছি, অন্য লোক বলছেন। পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে বা বাদিক বা ডান দিক যদি দেখি, পাশে বসে থাকেন বিভিন্ন মিটিংয়ে ডিজি রাজীব কুমার। তিনিও কি তার মতনই অকর্মণ্য হয়ে গেলেন? তিনি কি জিনিস সেটা আপনারা জানেন না। সারদা মামলার কথা মনে আছে? সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ কী ছিল? যে মমতা ব্যানার্জি এবং শাসক দলের অন্য নেতাদের বিরুদ্ধে যে প্রমাণগুলো ছিল সেই প্রমাণগুলো তিনি কেস ফাইল থেকে লোপাট করেছেন। আপনাদের খেয়াল নাই? সিবিআই লোকেরা যখন তার বাড়িতে হাজির হয়ে গিয়েছিল, সেটা তাকে অ্যারেস্ট করার জন্যে না ইন্টারোগেট করার জন্য সেটা আমি জানি না, কিন্তু যখন গিয়েছিলেন তখন কলকাতা পুলিশের লোকেরা কী করেছিলেন? সেই সিবিআই অফিসারদেরকে জোর করে গাড়িতে তুলে থানায় নিয়ে চলে গিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রী কী করেছিলেন? পুলিশ কমিশনের বাড়িতে চলে এসেছিলেন।
তারপরে ইউনিফর্ম পরা পুলিশের লোক দিয়ে গিয়ে এসপ্ল্যানেডে ধর্নায় বসছিলেন। এই ইউনিফর্ম পরে ধর্নায় বসা যায়? তারপরে আরও কি হলো, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা, আপনি যার নাম করছেন তাকে অ্যারেস্ট করতে চাইলেন। রাজীব কুমার। হ্যাঁ, তিনি সার্ভিং অফিসার। তাকে কোথাও পাওয়া গিয়েছিল? বাড়িতে পাওয়া গিয়েছিল? বাসায় পাওয়া গিয়েছিল? অফিসে পাওয়া গিয়েছিল? আপনি তো চোর ডাকাত খুনিরা ফেরার হয়ে যায় শুনেছেন, সার্ভিং আইপিএস অফিসার ফেরার হয়ে যায় শুনেছেন? তো রাজীব কুমার তো ফেরার হয়েছিলেন। তারপরে যখন তার জামিন মঞ্জুর হয় তারপরে তিনি প্রকাশ্যে এসেছেন। তো যাদের ফেরার হয়ে যেতে হয়, তো সেই অফিসারদের যদি আপনি ডিজি করেন, তো তাহলে তারা তো অপরাধ করবেন, তাদের পক্ষে ন্যায়সঙ্গতভাবে কাজ করা সম্ভব নয়। যারা কাজ করতে চায় অ্যাকচুয়ালি, যারা কাজের প্রতি সৎ থাকেন, বড় বড় অফিসাররা দেখেছি আমরা বিভিন্ন সময় নির্বাচন আসলে নির্বাচন কমিশন তাদেরকে দায়িত্ব দেয়, তাদেরকে তো উনি একেবারে গ্যারেজ পোস্টিং করে রেখে দেয়। তারা তো রিগিং করে তাকে ভোটে জেতাবেন না, ওনার ভোটে জিততে হবে। এখন ওনার যে জনপ্রিয়তা, যদি অবাধ এবং সুষ্ঠু ভোট হয় তাহলে উনি ক্ষমতায় থাকবেন না। উনি ক্ষমতায় আছেন এই গুন্ডা বদমাইশ যাদের হাতে বেআইনি অস্ত্র আছে, গুলি আছে, বোমা আছে, তারা রিগিং করে ওনার লোকদেরকে জেতাচ্ছেন। এগুলো বাদ দিয়ে আপনি সুস্থ অবাধ ভোট করুন, উনি জিতবেন না। একেবারে কনফার্ম আপনি? হ্যাঁ, আমি এটুকু বিশ্বাস করি। আর যদি পুলিশের একাংশ যদি তার তার পক্ষে থেকে সরে আসে, উপর মহলে পুলিশ যারা দায়িত্বে আছে, এমন শোনা যায় যে প্রশাসন যদি পাশে থাকে তাহলে সেই রাজ্য সরকারকে ফেলা খুবই অসম্ভব। যদি প্রশাসন তার সঙ্গে সাথ না দেয় তাহলে কি এটা সম্ভব? রাজ্য সরকারকে কখনো ফেলা হয় না। রাজ্য সরকারের শাসন ক্ষমতায় যে দলের লোকেরা থাকে তাদের ক্ষমতাচ্যুত করা হয় বা আবার ক্ষমতায় বসানো হয়। তো পুলিশের লোকেরা যখন বুঝবে যে এরা আর ক্ষমতায় থাকবে না, তখন তাদেরকে রিগিং করে জেতাবে না, কিন্তু তার আগে একটা অবস্থা সৃষ্টি করবে যাতে পুলিশের লোকদের মনে হবে যে এরা আর ক্ষমতায় থাকবে না। যেমন বামফ্রন্ট জামানার একদম শেষ দিকে খেয়াল করুন, তো এই অবস্থা তখন যা ছিল এখন অবস্থা তার থেকে খারাপ। কিন্তু পুলিশের উপরের দিকে যে লোকেরা আছে, আমাদের সিনিয়র অফিসাররা আছে, তারা একদম দলদাস হয়ে গেছে। ফলে নিচের দিকের লোকেরা আমি মনে করি না অত খারাপ, কিন্তু যেহেতু উপরের অফিসাররা এরকম দলদাস হয়ে গেছেন, নিচের দিকের লোকেরা নিরপেক্ষভাবে কাজ করতে পারছেন না, যার ফলে ওই রিগিং করে জেতা সম্ভব হচ্ছে।